হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে ক্লাস 12 সেমিস্টার 3 প্রোজ সেকশনের আন্ডারে অ্যান্টন চেকভের দ্য বেট। এই গল্পটি কিন্তু নতুন করে অ্যাড হয়েছে। এই মুহূর্তে তোমাদের কাছে যে টেক্সট বইগুলো আছে তাতে কিন্তু এই গল্পটা তোমরা পাবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দ্য বেট বাই অ্যান্টন চেকভের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশান দিয়ে এর একটা বিশেষ টেক্সটকে দেয়া হয়েছে, যেটা কিন্তু অ্যান্টন চেকভের যে দ্য বেট, যেটা আমরা অরিজিনাল যে বুকটা বা যেটা তোমরা ইন্টারনেটে পাবে, সেই বইটার সঙ্গে এইখানে যে গল্পটা আছে তার কিছু কিছু ক্ষেত্রে অমিল পাবে। এমনকি এই নোটিফিকেশানটা কাউন্সিল দেওয়ার আগে যদি কেউ কোনো সংস্থা বই পাবলিশও করে ফেলে, তার সঙ্গে কিন্তু এই কাউন্সিলের দেওয়া টেক্সটের অমিল পাওয়া যাবে। সুতরাং খেয়াল রাখবে, যেহেতু সেমিস্টার 3 এর পরীক্ষা কাউন্সিলের প্রশ্নে হবে, সুতরাং কাউন্সিল যে বই যে টেক্সট দিচ্ছে সেই টেক্সটটি কিন্তু সেখানে মান্যতা পাবে। তাই জন্যে তোমরা অবশ্যই এই টেক্সটটিকে অনুসরণ করেই কিন্তু পড়বে। যদি তোমাদের কাছে এই টেক্সটটা না থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে ডেসক্রিপশানে এই টেক্সটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে। এই টেক্সটটি প্রায় 10 পাতার একটা টেক্সট, অনেক বড় গল্প। আমি চেষ্টা করব যতটা পারছি তোমাদেরকে প্রাঞ্জলভাবে বোঝানোর চেষ্টা করার। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে কমপ্লিট দেখো গোটা গল্পটাকে বোঝার জন্যে, এবং তার সাথে সাথে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো আমরা চলে আসছি প্রথমেই অ্যাবাউট দ্য অথারে। অ্যান্টন চেকভ জন্ম হচ্ছে 1860 সালে এবং তিনি 1904 সাল পর্যন্ত বেঁচেছিলেন। ওয়াজ এ রাশিয়ান প্লেরাইট কথাটার মানে হচ্ছে যিনি হচ্ছেন ড্রামাটিস্ট, নাটক লেখেন। তার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন একজন শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক। কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স, তাকে ধরা হয় যে তিনি হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠ লেখক অফ দ্য লেট 19th and 20th আর্লি 20th সেঞ্চুরি, অর্থাৎ 19বিংশ শতকের শেষ এবং বিংশ শতকের শুরুতে যে সমস্ত বিখ্যাত লেখকরা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইনি। হিজ ওয়ার্কস আর নোন ফর দেয়ার সাটেল ক্যারেক্টার ডেভেলপমেন্ট। তার যে কাজগুলো অর্থাৎ লেখাগুলো, সেগুলো বিশেষভাবে পরিচিত হচ্ছে তার লেখার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম চরিত্রের যে ডেভেলপমেন্ট, যে পরিণতি বা অগ্রগতি, সেইগুলোর জন্যে। পয়েগনেন্ট অবজারভেশন অফ হিউম্যান নেচার। পয়েগনেন্ট কথাটার মানে হচ্ছে মর্মস্পর্শী। তিনি খুব ডিটেলে মানুষের নেচার, মানুষের প্রকৃতিকে অবজার্ভ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, এবং সেটাই খুব মর্মস্পর্শীভাবে তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন। অ্যান্ড এ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলানকোলি, এবং তার লেখার মধ্যে একটা মিশ্রণ পাওয়া যায়, একদিকে মানে মজা, হাস্যরস, এবং অন্যদিকে বিষণ্ণতা। চেকভস রাইটিং অফেন এক্সপ্লোরড থিমস অফ। চেকভের রাইটিংয়ের মধ্যে আমরা যে জিনিসগুলো পাই, অর্থাৎ যেগুলো এখানে এক্সপ্লোরড হয়, বিশ্লেষিত হয়, উন্মোচিত হয়, যে বিষয়বস্তুগুলো, সেগুলো হচ্ছে সোশ্যাল আইসোলেশন মানে সামাজিকভাবে যে বিচ্ছিন্ন, ডিসইলিউশনমেন্ট মানে হচ্ছে মোহভঙ্গ, অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপ, এবং কমপ্লেক্সিটিস মানে জটিলতা অফ হিউম্যান রিলেশনশিপ, মানব যে সম্পর্কের যে জটিলতা, সেইগুলো তার লেখার বিষয়বস্তু। হি ইজ এ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম। তিনি হচ্ছেন ছোট গল্পের যে গঠন তার একদম মাস্টার ছিলেন, মানে সেইটাকে কিভাবে মানুষের মধ্যে তার একটা বার্তাকে পৌঁছে দেওয়া যায় এই গল্পের মধ্যে দিয়ে, সেটা তিনি খুব ভালোভাবে জানতেন। নোন ফর হিজ ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ। ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তিনি কম কথা ব্যবহার করতেন, কিন্তু অনেক বেশি কিছু তার মধ্যে দিয়ে আমাদের কাছে পাঠাতেন। অ্যান্ড এবিলিটি টু ক্রিয়েট ভিভিড অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টার্স, এবং তার মধ্যে এই ক্ষমতা ছিল যার মাধ্যমে তিনি সৃষ্টি করেছিলেন কিছু প্রাণবন্ত চরিত্র, অ্যান্ড মেমোরেবল, প্রাণবন্ত এবং স্মরণীয় চরিত্র ইন জাস্ট এ ফিউ পেজেস, কয়েকটা পাতার মধ্যেই। এবার আমরা আসছি এই টেক্সট সম্পর্কে। দ্য বেট এক্সপ্লোরস, এই বেট, এইটা এই বাজি ধরা, এইটা আমাদের সামনে উন্মোচিত করে সেভারাল কমপ্লেক্স থিম, কয়েকটা জটিল বিষয়কে, ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার প্রকৃতি কীরকম হবে সেই বিষয়ে, দ্য মিনিং অফ লাইফ, জীবনের অর্থ কী, অ্যান্ড দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, অর্থাৎ যে পার্থিব যে সম্পদ, সেই সম্পদের কতটা গুরুত্ব রয়েছে সেই বিষয়ে। The story raises questions about what truly constitutes a fulfilling existence. এই গল্পটা
আমাদের মধ্যে একটা প্রশ্ন তুলে দেয় যে কোন বিষয়টা, হোয়াট ট্রুলি কনস্টিটিউট, কোন বিষয়টা, কোন জিনিসগুলো সত্যি করেই গঠন করে এ ফুলফিলিং এক্সিস্টেন্স, অর্থাৎ একটা পরিপূর্ণ অস্তিত্ব বোঝাতে কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন। ইজ ইট ফিজিক্যাল ফ্রিডম, এটা কি যে শারীরিকভাবে আমি যে স্বাধীন সেটাই কি আমার মানে পরিপূর্ণ জীবনের একটা মূল কথা, নাকি ইন্টেলেকচুয়াল পারস্যুট, নাকি আমি যে জ্ঞানের পেছনে ছুটছি সেটা, অর দ্য অ্যাকিউমুলেশন অফ রিচেস মানে এখানে ওয়েলথ ধরতে হবে, নাকি শুধু সম্পদ জমা করে যাওয়া। কোন জিনিসটা হলে আমরা বলতে পারবো যে আমাদের জীবন, আমাদের যে অস্তিত্ব সেটা পরিপূর্ণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, আমি সফল। Chekhov uses the extreme situation of the bed to examine the psychological impact of isolation and the transformative power of knowledge. Chekhov এখানে ব্যবহার করেছেন দ্য এক্সট্রিম সিচুয়েশন, মানে একটা চরম পরিস্থিতিকে, অফ দ্য বেড, একটা বাজি ধরার যে চরম পরিস্থিতি কি হতে পারে সেটা তিনি এখানে তুলে ধরেছেন। টু এক্সামিন, এই বিষয়কে জাজ করতে, পরীক্ষা করতে। দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট মানে হচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাব অব আইসোলেশন, অর্থাৎ বিচ্ছিন্নভাবে থাকলে একজন মানুষের মধ্যে কি মনস্তাত্ত্বিক প্রভাব হতে পারে। অ্যান্ড দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ নলেজ, এবং ট্রান্সফরমেটিভ মানে রূপান্তরকারী যে ক্ষমতা জ্ঞানের, সেইটা মানুষকে কতটা প্রভাবিত করতে পারে সেটা তিনি এখানে দেখিয়েছেন। দ্য স্টোরি অলসো ডেলভস ইন্টু দ্য থিমস অফ প্রাইড, রিগ্রেট অ্যান্ড আলটিমেট কন্টেম্প্ট ফর ওয়ার্ল্ডলি positions when faced with existential questions. This story, এই যে গল্পটা, delves মানে এটা গভীরে মানে খনন করা, গভীরে অনুসন্ধান করেছে দ্য থিমস অফ প্রাইড, যে বিষয়গুলো তার মধ্যে আছে একটা গর্ব, একটা রিগ্রেট মানে একটা হতাশা বা অনুশোচনা, অ্যান্ড দ্য আলটিমেট কন্টেম্প্ট, এবং শেষ পর্যন্ত যে একটা অবজ্ঞা, ঘৃণা জন্মায় মানুষের মধ্যে ফর ওয়ার্ল্ডলি পজিশন মানে এই পার্থিব যা কিছু সম্পদ সেগুলো নিয়ে একটা সময় মানুষের মধ্যে যে একটা বিতৃষ্ণার ভাব জন্মায়। হোয়েন ফেসড উইথ এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন, যখন সে মুখোমুখি হয় তার অস্তিত্বকালীন প্রশ্নের, তখন তার মধ্যে যে কি কি চেঞ্জেসগুলো হয় সেই বিষয়গুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্য ব্যাংকার্স ইনিশিয়াল অ্যারোগেন্স, ওই যে ব্যাংকার এখানে আমাদের আছে, একজন ব্যাংকারের কথা আছে, সেই ব্যাংকারের যে প্রাথমিক যে একটা অহংকার, অ্যান্ড দ্য লয়ার্স অ্যাকসেপ্টেন্স অফ দ্য বেট, এবং ওই যে লয়ার, এখানে একজন উকিলের কথা বলা আছে, যে গ্রহণ করেছিল, মেনে নিয়েছিল অফ দ্য বেট, ওই বাজিটাকে যে গ্রহণ করেছিল। বোথ স্টেম ফ্রম এ সার্টেন কাইন্ড অফ প্রাইড, এই দুটোরই স্টেম মানে হচ্ছে উৎপত্তি হয়েছে কোথা থেকে, ফ্রম এ সার্টেন কাইন্ড অফ প্রাইড, দুজনের মধ্যেই এক ধরনের গর্বের ব্যাপার আছে, যে আমি একা চালিয়ে দেবো এরকম টাইপের একটা গর্ব, আর ব্যাংকারের একটা গর্ব ছিল যে আমি যেটা বলছি তার বাইরে কিছু হবে না। এই যে দুজনের একটা গর্ব, সে নিজের নিজের জায়গায় তারা আটকে ছিল, এই কারণেই কিন্তু এই বেটটা আগে এগিয়েছিল। হুইচ ইজ আলটিমেটলি চ্যালেঞ্জড, যেটা কিন্তু প্রশ্নের মুখে সম্মুখীন হয়েছে, অ্যান্ড ওভারটার্নড, এবং তারপরে সেইটাকে কিন্তু ওভারটার্ন করে দেওয়া হয়েছে, মানে সেটা উল্টে গেছে বাই দ্য লয়ার্স প্রোফাউন্ড ট্রান্সফরমেশন, এবং সেই যে গর্বের বিষয়টা পরিবর্তিত হয়ে গেছে পরবর্তীকালে যে লয়ারের একদম সম্পূর্ণ বা ব্যাপক রকম যে রূপান্তর হয়েছিল সেই রূপান্তরের মাধ্যমে। দ্য স্টোরি লিভস দ্য রিডার পন্ডারিং, এই গল্পটা যারা পাঠক তাদেরকে কোথায় নিয়ে গিয়ে ফেলে, চিন্তা করতে তাদেরকে বাধ্য করে। পন্ডারিং দ্য ট্রু মিনিং অফ হ্যাপিনেস, অর্থাৎ আনন্দের আসল অর্থ কি এইটা নিয়ে ভাবতে বাধ্য করে। অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস পিপল মেক ইন ইটস পারসু, এবং এই আনন্দকে খোঁজার জন্যে মানুষ যে কত কিছু ত্যাগ করে সেই জিনিসটাকে নিয়ে আমাদের পাঠকদেরকে ভাবতে বাধ্য করেন অ্যান্টন চেকভ তার এই শর্ট স্টোরি দ্য বেটের মাধ্যমে। এবার আমরা চলে আসছি এখানে টেক্সটে। আবারও বলছি, এই টেক্সট কিন্তু WBC HSC দ্বারা অনুমোদিত টেক্সট, এটার সঙ্গে কিন্তু অরিজিনাল টেক্সট নেটে যে পাওয়া যায় যে টেক্সট তার কিন্তু মিল অনেক ক্ষেত্রে পাওয়া যাবে না, যদিও মূল গল্প একই, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু লাইন, ওয়ার্ড, ভোকাবুলারি সব আলাদা রয়েছে। সুতরাং অবশ্যই এই গল্পটাকেই বা এই টেক্সটটাকেই মান্যতা দিয়ে আমাদের পড়তে হবে। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট, এটা একটা অন্ধকার শরতের রাত্রি ছিল। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, বয়স্ক ব্যাংকের মালিক তিনি
তার স্টাডি রুমে পড়ার ঘরে এই প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটাহাঁটি করছিলেন অ্যান্ড রিমেম্বারিং এবং তিনি স্মরণ করছিলেন হাও কিভাবে 15 years বিফোর 15 বছর আগে হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং একদিন এইরকমই শরতের সন্ধ্যাবেলায় আজ থেকে 15 বছর আগে তিনি একটা পার্টি দিয়েছিলেন, একটা গেট টুগেদার হয়েছিল। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, অনেক সেখানে বুদ্ধিমান মানুষেরা ছিল। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে বেশ কিছু আকর্ষণীয় কথোপকথনও কিন্তু হয়েছিল। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কথাটার মানে হচ্ছে মৃত্যুদণ্ড। অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল তার মধ্যে একটা ছিল ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, আমাদের ওনার যে গেস্টরা ছিল তার মধ্যে যারা বেশিরভাগ যারা গেস্টরা ছিলেন তারা কি করেছিলেন না, অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, যে সমস্ত মানুষের মধ্যে এই যে মেজরিটি তাদের মধ্যে কারা কারা ছিল, বেশ কিছু সাংবাদিক ছিল, বেশ কিছু কিছু বুদ্ধিজীবী মানুষ ছিল। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তারা ডিসঅ্যাপ্রুভড মানে হচ্ছে অস্বীকৃতি দেন বা মান্যতা দেননি অফ দ্য ডেথ পেনাল্টি, মানে তারা মনে করেছিলেন যে মৃত্যুদণ্ড থাকা উচিত নয়। দে কনসিডার্ড দ্য ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, এই যে ফর্ম মানে এই ধরনের যে শাস্তি এটা আউট অফ ডেট মানে হচ্ছে আউটডেটেড বা অবসলেট হয়ে গেছে, এটা পুরনো দিনের মতো মধ্যযুগীয় ব্যাপার। ইমোরাল, এটা একটা অনৈতিক বিষয়। অ্যান্ড আনসুইটেবল, এবং এইটা অনুপযুক্ত ফর খ্রিস্টান স্টেটস, অর্থাৎ খ্রিস্টান যে সমস্ত দেশগুলো আছে সেখানে মোটেই এটা উপযুক্ত শাস্তি ধরন নয়। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. In the opinion of some of them, তাদের মধ্যে কিছু জনের মত ছিল যে ডেথ পেনাল্টি, এই যে মৃত্যুদণ্ড, ought to be replaced, এটা মাস্ট বি রিপ্লেসড, এটাকে পরিবর্তন করা উচিত এভরিওয়্যার, সমস্ত জায়গায়, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে এই ডেথ পেনাল্টিটাকে রিপ্লেস করে দেওয়া দরকার, পরিবর্তন করে দেওয়া দরকার। I don't agree with you, said their host, the banker. তাদের যে হোস্ট, ওইখানে যে পার্টিটার যিনি মূল উদ্যোক্তা ছিলেন, তিনি বলছেন যে I don't agree with you, আমি আপনাদের সঙ্গে মোটেই একমত হতে পারছি না। I have not tried either the death penalty or imprisonment for life, যদিও আমি এর আগে কোনো ডেথ পেনাল্টিও পাইনি বা যাবজ্জীবন কারাদণ্ড পাইনি। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, মানে আমি যদি একটা প্রাথমিক অনুমান একটা করি, জাস্ট একটা ওয়াইল্ড গেস করি যে কোনটা ভালো হতে পারে, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান, তাহলে আমি বলবো যে মৃত্যুদণ্ড হচ্ছে অনেক বেশি নৈতিক এবং অনেক বেশি মানবিক দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে এটা অনেক বেশি মানবিক এবং অনেক বেশি মানে মোরাল, নৈতিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, ওনার বক্তব্য হচ্ছে মৃত্যুদণ্ড হলে একজন মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়, বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে কিন্তু ধীরে ধীরে হত্যা করে। হুইচ এক্সিকিউশনার, মানে কোন হত্যাকারী, কোন জল্লাদ, ইজ মোর হিউম্যান, তাহলে কোন জল্লাদ বেশি মানবিক হলো? হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে হত্যা করে, অর হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ, নাকি সে যে তোমার মধ্যে থেকে জীবনকে আস্তে আস্তে বার করে নেয় ইন কোর্স অফ মেনি ইয়ার্স, বহু বছর ধরে, বহু বছরের সময়কাল ধরে, কে তাহলে সব থেকে বেশি হিউম্যান হচ্ছে? বোথ আর ইকুয়ালি ইমমরাল, অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, এদের মধ্যে একজন গেস্ট বললেন দুটোই কিন্তু অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ, কারণ দুটোরই উদ্দেশ্য একই, যে একটা জীবনকে ছিনিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, এই রাষ্ট্র কিন্তু ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, রাষ্ট্র কোনো অধিকার নেই, রাইট মানে হচ্ছে অধিকার, টু টেক অ্যাওয়ে হোয়াট, যে এমন কিছু জিনিস নিয়ে নেওয়ার অধিকার রাষ্ট্রের নেই যেটা সে কখনো ফিরিয়ে দিতে পারবে না, হোয়েন ইট ওয়ান্টস টু, যখন সেটার প্রয়োজন হবে। অর্থাৎ রাষ্ট্র যদি কাউকে জীবন দিতে না পারে তাহলে তার জীবন নেওয়ারও অধিকার কিন্তু রাষ্ট্রের নেই, এটা একমাত্র গড পারে। অ্যামং দ্য গেস্টস ওয়াজ এ ইয়ং লয়ার, ওই গেস্টদের মধ্যে একজন কম বয়সী উকিল ছিল। এ ম্যান অফ 5 and 20, যার বয়স ছিল 5 and 20 মানে হচ্ছে 25 ইয়ার্স, 25 বছর বয়স ছিল।
when he was asked his opinion, যখন তাকে তার মতামত জিজ্ঞাসা করা হলো, he said, সে বলল, the death sentence and the life sentence are equally immoral. সেও একই কথা বলছে যে মৃত্যুদণ্ড এবং এই যাবজ্জীবন কারাদণ্ড দুটোই কিন্তু সমানভাবে অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, কিন্তু আমাকে যদি বেছে নিতে বলা হয় যে আমি মৃত্যুদণ্ড নেব নাকি যাবজ্জীবন কারাদণ্ড নেব, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। আমি নিশ্চিতভাবেই 2 নম্বর যেটা আছে অর্থাৎ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ এইটা নেব। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, মানে বেঁচে থাকা কোনোভাবে সেটা কিন্তু অনেক ভালো দ্যান নট অ্যাট অল, মানে না বেঁচে থাকার থেকে। মানে তুমি বেঁচে আছো যেমনভাবেই আছো সেটা বেঁচে না থাকার থেকে অনেক ভালো, এনার মত। এ লাইভলি ডিসকাশন অ্যারাউজ, একটা প্রাণবন্ত একটা আলোচনা জেগে উঠল। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, আজকে যে ব্যাংকার যার বয়স হয়ে গেছে সে সেই সময় কিন্তু অনেক বেশি ইয়ঙ্গার ছিল এবং খুব নার্ভাস মানে এখানে আমাদের ধরতে হবে শর্ট টেম্পার্ড, মানে হচ্ছে খুব উত্তেজনা প্রবণ ছিল, হঠাৎ কিছু একটা বলে ফেলতো। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, সে কিন্তু হঠাৎ করে মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট মানে উত্তেজনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, যাকে আমরা বলি সেই হিট অফ দ্য মোমেন্ট, সেরকম হয়ে গেল আর কি। হি স্ট্রাক দ্য টেবল উইথ হিজ ফিস্ট, ফিস্ট মানে হচ্ছে হাতে তালুতে করে টেবিলের ওপর একটা চাপড় মারলো। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, তারপরে সেই ইয়ং লয়ারের দিকে চিৎকার করে বলল, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 মিলিয়ন, 2 মিলিয়ন, মিলিয়ন 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ টাকা, 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা তোমার সঙ্গে বাজি ধরলাম। ইউ উডন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট, সলিটারি কথাটা মানে হচ্ছে একাকী, কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দি, ফর 5 ইয়ার্স, তুমি একা একটা ঘরে 5 বছর বন্দি থাকতে পারবে না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, said the young man, এবার ইয়ং ম্যানটা বলছে যে আপনি যদি আন্তরিকভাবেই এই বাজিটা ধরতে চান, আই উইল টেক দ্য বেট, তাহলে আমি এই বাজিটাকে কিন্তু গ্রহণ করব। বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, আপনি কি বলছেন 5 বছরের জন্যে? আমি বলছি 5 বছর না, আমি 15 বছর থেকে যাব, 20 লক্ষ টাকা আপনি রেডি করে রাখবেন। 15 ডান। এইখানে ব্যাংকার দেখলো তো আমার লাভ হলো, 5 বছরই কেউ পারবে না, 15 তো অনেক দূরের কথা, 15 ঠিক আছে তাই হোক। ক্রাইড দ্য ব্যাংকার, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়ন, স্টেক মানে হচ্ছে এখানে বাজি ধরা, আমি বেট ধরলাম 20 লক্ষ টাকার। এগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়ন্স, বলছে যে অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, তুমি তোমার লক্ষ টাকাটা বাজি ধরলে এবং আমি আমার স্বাধীনতাকে বাজি ধরলাম তোমার সাথে, said the young man. And this wild senseless bet was carried out, এবং এই যে একটা ওয়াইল্ড মানে একটা বর্বর এবং একটা অর্থহীন সেন্সলেস একটা বেট, একটা বাজি, সেটা কিন্তু ক্যারিড আউট হলো, সেটা কিন্তু মান্যতা পেল। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, স্পয়েলড কথাটার মানে হচ্ছে যে টাকা পয়সা ফোটাতে খুব ভালোবাসে, অ্যান্ড ফ্রিভোলাস মানে হচ্ছে একটু খামখেয়ালি ধরনের লোক। সেই সময় ব্যাংকারের কাছে প্রচুর টাকা ছিল, সেই জন্য সে যেমন তেমন খুশিভাবে টাকাকে ফোটাতো, বিলাসবহুলভাবে থাকতো, এবং সে একটু লঘু চিত্ত টাইপের ছিল, মানে তার মানে যে খুব সিরিয়াসলি কোনো কিছু নিয়ে ভেবে যে কাজ করতো তা কিন্তু করতো না। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং, কথাটার মানে হচ্ছে হিসাব, মানে এত টাকা ছিল যে হিসাবের বাইরেও হয়তো লক্ষ টাকা তার ছিল। সেই জন্য সে ভাবতো আমার আর কি আছে, 20 লক্ষ টাকা গেলে এমন কিছু নয়, আমার লক্ষ টাকা আছে যে টাকার কোনো হিসাব নেই। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সে ভাবলো এই বেটে তো আমি জিতবই, সেই জন্য সে খুব খুশি হলো যে এই বেটটা ধরে আমার লাভই হবে। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, যখন রাত্রের খাওয়া হচ্ছিল তখন সে ওই ইয়ং যে লয়ার তাকে বেশ মজা করে বলছিল, অ্যান্ড সেড থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান, আরও ভালো করে একটু ভেবে দেখো ইয়ং ম্যান, ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনো পর্যন্ত কিন্তু সময় আছে, এখনো তুমি না বলে দাও, অসুবিধা নেই। টু মি 2 মিলিয়ন্স আর এ ট্রিপল, দেখো আমার কাছে 20 লক্ষ টাকা তুচ্ছ, আমার কাছে এত লক্ষ টাকা আছে যে 20 লক্ষ টাকা তোমাকে দিয়ে দেওয়াটা কোনো ব্যাপার নয়। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ ইউর বেস্ট ইয়ার্স, অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, বলছে দেখো তুমি কিন্তু তোমার জীবনে 3 থেকে 4টে সেরা বছর হারাবে, তোমার 25 বছর বয়স এখন।
এবার প্রশ্ন আসছে 3-4 বছর কেন বলছে, কথা তো 15 বছরের হয়েছে। এবার তখন বলছে তার এক্সপ্লানেশনে, আই সে 3 or 4, আমি বললাম 3 বছর বা 4 বছর, বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার, তুমি এর বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার, আর এটাও ভুলো না, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। ডোন্ট ফরগেট আইদার, শুধু যে থাকতে পারবে না তাই নয়, এটাকেও তুমি ভুলো না, ইউ আনহ্যাপি ম্যান, তুমি যে অসুখী মানুষ, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছায়, কনফাইনমেন্ট মানে বন্দি দশায় থাকা, ইজ এ গ্রেট ডিল হার্ডার, এটা কিন্তু অনেক গুণ বেশি শক্ত, টু বিয়ার দেন কম্পালসারি, এটাকে সহ্য করা অনেক বেশি শক্ত দেন কম্পালসারি। কম্পালসারি মানে যেখানে বাধ্যতামূলকভাবে আমি কোনো অপরাধ করেছি, তার জন্য কোর্ট আমাকে সাজা দিয়েছে, আমাকে থাকতে হচ্ছে, এটা আমার বাধ্যতা, আমার কিছু করার নেই, কিন্তু আমি নিজে থাকছি, এইটা আবার একটা টাইমে পরে আমার মনে হবে যে এই ভুলটা করলাম, এরকম টাইপের। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, যে যতক্ষণ তুমি এই প্রিজনের মধ্যে, বন্দি দশার মধ্যে, যখনই তোমার মনে হবে যে আমি যে কোনো মুহূর্তে লিবার্টি পেয়ে যেতে পারি, যখন তুমি কম্পালসারিতে থাকবে, মানে বাধ্যতামূলকভাবে কোর্টের অর্ডারের আন্ডারে থাকবে, হ্যাঁ, তখন কিন্তু যতক্ষণ না তোমার শাস্তি মকুব হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমায় থাকতেই হবে, করার কিছু নেই, কারণ তুমি জানো যে এখানে আমার হাতে কিছু নেই। কিন্তু এই ক্ষেত্রটা আলাদা, স্বেচ্ছাবন্দি দশায় তুমি সুবিধা কি পাচ্ছ, তুমি যে কোনো মুহূর্তে বলতে পারো যে আজকের থেকে আমি আর থাকতে পারবো না, আমাকে বার করে দিন, তুমি বেরিয়ে যাবে। এইটাতে তোমার কষ্টটা আরও বেশি হবে, কারণ কি, যে এইটা তোমার হাতে আছে পুরো, কখন তুমি স্বাধীনতাটা গ্রহণ করবে, সেই জন্যে থাকাটা আরও বেশি কষ্টকর। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য খুব দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, আর আজকে এই বর্তমান সময়ে ব্যাংকার যত্রতত্র এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, রিমেম্বার্ড অল দিস, এই সমস্ত কিছুকে মনে করছে, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে জিজ্ঞাসা করছে, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেড, এই যে বেডটা আমি ধরেছিলাম, এইটার অবজেক্ট মানে উদ্দেশ্য কি ছিল। হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 years অফ হিজ লাইফ, এর মধ্যে কি ভালো পাওয়া গেল যেখানে একটা লোক তার জীবনের 15টা বছর নষ্ট করলো বা হারালো, অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 millions, আর আমি আমার 20 লক্ষ টাকা সেটাকে নষ্ট করছি। দুটোর মধ্যেই লাভ কি হবে, আমি যদি ও যেতে আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে, আর যদি আমি জিতি ওর 15টা বছর জীবনের চলে যাবে, এতে লাভটা কি হলো কার? আজকে গিয়ে তার মনে এই প্রশ্নটা জাগছে, ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? এই যে আজকে যে ঘটনাটা হলো, মানে এই 15 বছর ধরে, এটা কি এই জিনিসটা প্রমাণিত হয় যে ডেথ পেনাল্টি, লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের থেকে বেশি ভালো কি কম ভালো? এটা কি প্রমাণিত হয়? নো নো, এটা প্রমাণিত হয় না। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, এই সমস্ত জিনিসটাই হয়েছিল একটা অর্থহীন এবং নির্বুদ্ধিতার একটা প্রকাশ। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইস অফ এ প্যাম্পার্ড ম্যান, এটা আমার দিক থেকে একটা ক্যাপ্রাইস মানে হচ্ছে এটা একটা খামখেয়ালি প্যানা ছিল, অফ এ প্যাম্পার্ড ম্যান। আমি তখন ছিলাম কীরকম, যে এরকম টাইপের ভোগ বিলাসে মত্ত একজন মানুষ, মানে আমি ভাবতাম যে টাকা দিয়ে সব কিছুকে বোধহয় জয় করা যায়, তা আমার কাছে এটা ছিল একটা খামখেয়ালি ব্যাপার। ও বলছে হবে, চলো একটা বেড ধরে নিই, এরকম ছিল। অ্যান্ড অন হিজ পার্ট, এবং ওই লয়ারের দিক থেকে এটা কি ছিল, সিম্পল গ্রিড ফর মানি, ওর কাছে যেন এটা টাকার একটা লোভ, যে থাকলেই 20 লক্ষ টাকা পাবো, আর কি আছে 15 বছর কাটিয়ে দিই না, 20 লক্ষ টাকা তো পাওয়া যাবে। তো দুজনের কাছেই কিন্তু এইটা দুটো অর্থ নিয়ে আমরা উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম, কিন্তু এই উদ্দেশ্য ফুলফিলের পরে কোনোভাবেই এটা প্রমাণিত হয় না মূল উদ্দেশ্যটা কী ছিল, যে ডেথ পেনাল্টি বেশি ভালো না লাইফ ইমপ্রিজনমেন্ট বেশি ভালো। নেক্সট প্যারা, then he remembered what followed that evening, তারপরে তার মনে পড়লো যে সেই সন্ধেবেলায় এই ঘটনার পরে আর কি হয়েছিল। It was decided that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. এটা ঠিক করা হয়েছিল যে এই ইয়ং ম্যান
তাকে কাটাতে হবে দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, তার বন্দি দশার যে বছরগুলো সেইগুলো, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন মানে হচ্ছে পর্যবেক্ষণ, আর স্ট্রিক্টেস্ট মানে হচ্ছে কঠোরতম যে পর্যবেক্ষণ সেটাতে, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেনে বেশ কিছু ঘর ছিল, সেরকমই একটা ঘরে থেকে এই বন্দি জীবনকে কাটাতে হবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 years হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ। এটা চুক্তি করে নেওয়া হয়েছিল এবং দুই পক্ষেই মেনে নিয়েছিল যে 15 বছর ধরে ওই ইয়ং লয়ার সে কিন্তু শুড নট বি ফ্রি টু ক্রস, সে মোটেই স্বাধীন নয় ক্রস করার ক্ষেত্রে, পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে, দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, অর্থাৎ লজের চৌকাঠ সেটাকে পেরিয়ে যাওয়ার তার অধিকার থাকবে না। টু সি হিউম্যান বিংস, কোনো মানুষকে সে দেখতে পাবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কোনো মানুষের কণ্ঠস্বর সে শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, কোনো চিঠি বা কোনো খবরের কাগজ সে পড়তে পারবে না। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, তাকে একটা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র কিছু দিয়ে দেওয়া হবে, তাকে বই দেওয়া হবে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, তাকে চিঠি লিখতে দেওয়া হবে। টু ড্রিঙ্ক ওয়াইন, সে যদি মদ্যপান করতে চায় দেওয়া হবে। অ্যান্ড টু স্মোক, যে যদি ধূমপান করতে চায় দেওয়া হবে। বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, চুক্তির শর্ত অনুযায়ী, দ্য অনলি রিলেশন হি কুড হ্যাভ উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, যে শুধুমাত্র একটাই সম্পর্ক তার বহির জগতের সঙ্গে থাকবে, ওয়ার বাই এ লিটল উইন্ডো, একটা ছোট্ট জানলার মধ্যে দিয়ে, মেড পারপাসলি, যেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবেই নির্মিত হয়েছিল, ফর দ্যাট অবজেক্ট, এই উদ্দেশ্যের জন্যে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে হয়তো সব কিছুই পাবে যেগুলো সে চাইবে, যেমন বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, বই, মিউজিকের যদি কোন বাদ্যযন্ত্র চায় সেগুলো পাবে, মদ পাবে এবং আর যা যা বলা আছে শর্তে সেগুলো পাবে। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, যে কোনো পরিমাণ চাইলেই কিন্তু সে পাবে, ডিজায়ার্ড মানে তার চাহিদা অনুযায়ী পাবে, এবং একটা তাকে অর্ডার লিখে দিতে হবে, একটা চিরকুটে দিয়ে ওর জানলাটায় রেখে দিতে হবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, শুধুমাত্র সেগুলো সে পাবে ওই জানলার মাধ্যম দিয়ে, বেরিয়ে গিয়ে কোনো কিছু নিতে পারবে না। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফল, মানে এই চুক্তির মধ্যে লিখিত হয়েছিল প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এবং প্রত্যেকটা তুচ্ছ বিষয়, যেগুলোকে আমরা বলছি ট্রিফল, দ্যাট উড মেক দ্য ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যেটার মাধ্যমে এই যে বন্দিদশা সেটাকে কঠোরভাবে একাকী করে তোলা যায়, কোনোভাবেই বহির্জগতের সঙ্গে যেন স্পর্শ না থাকে, তার জন্য প্রচুর শর্ত এখানে ঢোকানো হয়েছিল। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, এবং ওই ইয়ং ম্যানকে ওখানে বাধ্য করা হচ্ছিল এক্স্যাক্টলি 15 বছর থাকার জন্যে, বিগিনিং ফ্রম 12 o'clock, এবং সেটা শুরু হবে দুপুর 12টা থেকে, নভেম্বর 14, 1870, 1870 সালের নভেম্বর মাস থেকে শুরু করে, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885, 1870 সাল থেকে শুরু হবে বন্দিদশা, 1885 সালে গিয়ে শেষ হবে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশন, মানে ন্যূনতম যদি প্রচেষ্টাও দেখা যায় ওই লয়ারের তরফ থেকে এই শর্তকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, এমনকি যদি 2 মিনিটও আগে, মানে এই তার বন্দিদশা শেষের 2 মিনিট আগেও যদি এই জিনিসটা হয়, রিলিজ দ্য ব্যাংকার, তাহলে সেই ব্যাংকারকে তাকে মুক্তি দেওয়া হবে ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 million, এই যে বাধ্যতামূলকভাবে এই লয়ারকে যে 20 লক্ষ টাকা দেওয়ার কথা আছে, যদি এই লয়ার এই শর্তের 15 বছরের মধ্যে কোনো সময়, এমনকি শেষ হওয়ার 2 মিনিট আগেও যদি সেই শর্তের কোনো একটাকে ভঙ্গ করে মিনিমাম, তাহলেও কিন্তু ব্যাংকার এই মুক্তি পাবে, তাকে আর 20 লক্ষ টাকা দিতে হবে না। For the first year of his confinement, প্রথম বন্দিদশার প্রথম বছরে, as far as one could judge from his brief notes, যে ছোট ছোট চিরকুট দিয়ে সে জিনিসপত্র আনাচ্ছিল সেইগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, দেখা যাচ্ছিল যে বন্দি প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে একাকিত্ব এবং অবসাদ থেকে। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, অর্থাৎ ওই পিয়ানোর শব্দ সারাদিন ধরে
ক্রমাগত শোনা যেত ওই লজ থেকে, দিনে রাত্রে সব সময়। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, সে মদ্যপান এবং ধূম্রপান এটাকে সে প্রত্যাখ্যান করেছিল, সে চায়নি। ওয়াইন হি রোট, কারণ ওই নোটে সে লিখেছিল যে ওয়াইন সে কেন চায় না, এক্সাইটস হিজ ডিজায়ার, তার মনের যে চাহিদা সেগুলোকে বাড়িয়ে তুলবে। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওয়ার্স্ট ফোজ অফ দ্য প্রিজনার, এবং একাকিত্বে থাকার যে মানে প্রিজনার, যে আসামি, তার ক্ষেত্রে এই ডিজায়ার, কোনো কিছু চাহিদা যদি মনের মধ্যে জেগে ওঠে, তার থেকে বড় শত্রু আর কিছু হয় না। এই বন্দির ক্ষেত্রে সব থেকে বড় শত্রু হচ্ছে তার মনের আকাঙ্ক্ষা বা আশা। And besides, nothing could be more dreary than drinking good wine and seeing no one. এবং তার পাশে আরও একটা বিষয় হচ্ছে nothing could be more dreary, এর থেকে ভয়ঙ্কর বোধহয় আর কিছু নেই, বা এর থেকে নিরানন্দ বা বিষণ্ণের জিনিস বোধহয় আর কিছু নেই। কোনটার থেকে না, ড্রিঙ্কিং গুড ওয়াইন, ভালো কোম্পানির মদ্যপান করা হবে, অ্যান্ড সিইং নো ওয়ান, অথচ আশেপাশে কেউ থাকবে না, নো কোম্পানি, তাহলে এই মদ্যপান করা কোনো মিনিং নেই। অ্যান্ড টোবাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম, এবং ধূম্রপান করলে যে তামাক আছে, সেই তামাক হয়তো ঘরের যে বাতাস, সে বাতাসটা দূষিত করবে, একটা গন্ধ থেকে যাবে, সেই জন্য ধূম্রপান সে করতে চায়নি। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার, প্রথম বছরে সেন্ট ফর মানে যেগুলো সে চেয়ে পাঠিয়েছিল যে বইগুলো, সেগুলো প্রিন্সিপালি মানে হচ্ছে মূলত অফ এ লাইট ক্যারেক্টার, এগুলো খুবই হালকা ধরনের বই ছিল। নভেলস উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, অনেকগুলো এই প্রেম বিষয়ক প্লট নিয়ে লিখিত বেশ জটিল প্লটের কিছু নভেল, লাভ স্টোরি টাইপের, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, এবং তার সঙ্গে সঙ্গে ছিল কিছু উত্তেজনাপূর্ণ এবং ফ্যান্টাস্টিক মানে হচ্ছে চমৎকার কিছু গল্প, সেইগুলো অ্যান্ড সো অন, এইরকম ধরনের লাইট হার্টেড গল্প পড়েছিল। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, দ্বিতীয় বছরে এই পিয়ানোর আওয়াজ আর সেরমভাবে শোনা গেল না, পুরোপুরি পিয়ানো বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক, এবং এই সময়ে এই প্রিজনার ভদ্রলোক তিনি কি করলেন না, শুধুমাত্র যে সমস্ত ক্লাসিক ইংরাজি সাহিত্যের যে সমস্ত ধ্রুপদী লেখাগুলো আছে সেইগুলো চেয়ে পাঠালো। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিবল এগেন, পঞ্চমতম বছরে দেখা গেল যে আবার কি হচ্ছে না, পিয়ানোর আওয়াজ শোনা যাচ্ছে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এই বছরে এই প্রিজনার বন্দি সে মদ চেয়ে পাঠালো, সে মদ্যপান করবে। দোজ হু ওয়াচড হিম through the window said that all that year he spent doing nothing but eating and drinking, যারা তাকে এই সময় দেখেছিল ওই জানলা দিয়ে, তারা বলেছে যে এই বছরটা ধরে, সারা বছরটাকে সে কাটিয়েছিল, কোনো কিছু করেনি, শুধুমাত্র খেয়েছে আর ড্রিঙ্কিং করেছে মানে মদ্যপান করেছে, অ্যান্ড লাইং অন হিজ বেড, এবং বিছানায় শুয়ে থেকেছে। ফ্রিকুয়েন্টলি ইয়নিং মানে প্রায় হাই তুলেছে, অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, এবং নিজের সঙ্গে রাগতভাবে কথা বলেছে। হি ডিড নট রিড বুকস, সে কোনো বই পড়েনি। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, মাঝে মাঝে রাত্রিবেলায় সে বসে লিখতে শুরু করত। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, মানে সে বহু ঘন্টা লেখাতে অতিবাহিত করত। অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, আর সকালবেলায় যা লিখেছিল সারা রাত্রির ধরে সবকে ছিঁড়ে দিত। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, এবং প্রায় একের বেশি সময় ধরে এটা শোনা গেছে যে সে কান্নাকাটি করেছে। In the second half of the 6th year, the prisoner began jealously studying languages. এই 6 নম্বর বছরের যে সেকেন্ড হাফ মানে দ্বিতীয় ভাগ মানে শেষ যে 6টা মাস, সেই সময় দেখা গেল যে এই বন্দির মধ্যে একটা জিলাসলি মানে একটা উৎসাহের ভাব লক্ষ্য করা যাচ্ছে। স্টাডিং ল্যাঙ্গুয়েজেস মানে সে ভাষা শিক্ষা করতে চাইছে, তার সঙ্গে চাইছে ফিলোসফি দর্শন শিক্ষা করতে, এবং হিস্ট্রি মানে ইতিহাস শিখতে চাইছে। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দিস স্টাডিজ, সে নিজেকে এই সমস্ত স্টাডি মানে এই সমস্ত পাঠগুলো পড়ার ক্ষেত্রে নিজেকে পুরো নিমজ্জিত করে ফেলেছিল। সো মাচ সো দ্যাট দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু to get him the books he ordered, so much so that মানে এতটাই সে নিজেকে এই পড়াশোনার ভেতরে নিমজ্জিত বা নিমগ্ন করে ফেলেছিল যে ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, ব্যাংকারকে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল টু গেট হিম দ্য বুকস, তাকে ওই বইগুলো পাওয়ানোর জন্যে হি অর্ডার্ড, যে বইগুলো সে অর্ডার দিচ্ছিল।
In the course of 4 years, some 600 volumes were procured at his request. এই যে 6 নম্বর বছরের শেষ সময় থেকে শুরু করে আগামী 4 বছর ধরে সে প্রায় 600 ধরনের বই পড়েছিল। ওয়াজ প্রকিউর্ড মানে সেগুলোকে সংগ্রহ করা হয়েছিল অ্যাট হিজ রিকোয়েস্ট, মানে তার রিকোয়েস্টে 600 রকম বই সংগ্রহ করতে হয়েছিল। It was during this period that the banker received the following letter from the prisoner. এইটা সেই সময়কালের কথা যখন ব্যাংকার এই নিচের যে চিঠিটা সেটা ওই বন্দির কাছ থেকে পেয়েছিল। সেখানে কি লেখা ছিল? মাই ডিয়ার জেলার, আমার প্রিয় জেলার মানে হচ্ছে যিনি আমাকে আটকে রেখেছেন, জেলার বাবু। আই রাইট ইউ দিস লাইন্স in 6 languages. আমি তোমাকে এই যে লেখাগুলো লিখছি এটা আমি 6টা ভাষায় তোমাকে লিখে পাঠাচ্ছি। show them to people who know the languages. যারা এই 6টা ভাষা জানে, বা কেউ হয়তো এই 6টা ভাষার মধ্যে একটা জানে, আরও একজন আরও একটা জানে, এইরকম যারা যে ভাষাটা জানে তাদেরকে আপনি সেই ভাষাটাকে চিঠিতে আমি যে লাইনগুলো লিখেছি এটা দেখাবেন। let them read them, তাদেরকে বলবেন এটা পড়তে। if they find not one mistake, যদি তারা আমার এই লেখার মধ্যে একটাও ভুল খুঁজে না পায়, আই ইমপ্লোর ইউ, আমি আপনার কাছে অনুনয় করছি, টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, আপনি আপনার বাগানে এসে বন্দুক থেকে একটা গুলি করবেন। দ্যাট শট উইল শো মি দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। এই যে যদি গুলিটা আপনি করেন আকাশে, মানে ফাঁকা গুলি যদি করেন, তাহলে আমি বুঝে যাব যে তারা আমার লেখার মধ্যে কোনো ভুল পায়নি। তাহলে আমার যে এই এতদিনের প্রচেষ্টা, আমি বুঝবো যে এই এতদিনের প্রচেষ্টা কিন্তু আমার বৃথা যায়নি, আমার কাজে লেগেছে, আমি ভাষাগুলো শিখেছি। দ্য জিনিয়াসেস of all ages and of all lands speak different languages. যারা প্রতিভাধর ব্যক্তি কোথাকার না, of all ages বিভিন্ন সময়কালের, and of all lands এবং বিভিন্ন দেশের, speak different languages, তারা কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, but the same flame burns in them all, কিন্তু তাদের মধ্যে একই রকম আগুন প্রজ্বলিত থাকে, মানে একই রকম চিন্তা ভাবনা তাদের মধ্যে মানে সৃষ্টি হয়, যে জিনিসগুলো তারা নিজেদের ভাষায় লিখেছেন। কিন্তু যদি আমি সবগুলোকে পড়ি দেখব বিভিন্ন ধরনের প্রতিভাধর মানুষ, বিভিন্ন সময়কালের, বিভিন্ন দেশের, তারা কিন্তু একই ধরনের ভাবনা ভেবেছেন। ওহ, if you only knew what unearthly happiness my soul feels now from being able to understand them. Oh, if you only knew, আপনি যদি শুধুমাত্র জানতে পারতেন, what unearthly happiness, কি অপার্থিব আনন্দ মাই সোল ফিলস, আমার আত্মা মানে আমার মন অনুভব করছে নাও এখন, ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম, এই যে জিনিসটা যেটা আমি বুঝলাম যে পৃথিবীর সমস্ত দেশের মানুষ, যারা প্রতিভাধর মানুষ, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে গেছেন, কিন্তু ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে বলেছেন বলে আমরা কেউ জানতে পারিনি। আজকে সেইগুলোকে সব পড়ে আমি জানতে পেরেছি, যারা বলেছেন আলাদা ভাষায় বলেছেন কিন্তু তাদের বক্তব্য এক। এই পড়ে আমার মনে যে এত আনন্দ হয়েছে এটা আমি আপনাকে বোঝাতে পারছি না। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড, প্রিজনারের যে ইচ্ছা সেটা পূর্ণ করা হলো। দ্য ব্যাংকার অর্ডার 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, ব্যাংকার বলল যে গার্ডেনে গিয়ে এরকম 2বার গুলি করে দাও, তার মানে তার লেখায় কোনো ভুল নেই। দেন আফটার দ্য 10th ইয়ার, তারপরে 10 নম্বর বছরের পরে, দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি অ্যাট দ্য টেবল। ইমুভেবলি মানে হচ্ছে মানে নিথর, মানে একভাবে বসে আছে তার টেবলে 10 নম্বর বছরের পরে। অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেল। গসপেল কথাটার মানে হচ্ছে যীশু খ্রিস্টের জীবন এবং কাজ নিয়ে লেখা খুব মানে সুন্দর কথাগুলো যেগুলো আছে, তিনি যেগুলো বলে গেছেন শিষ্যদের উদ্দেশ্যে, সেই সবগুলো সেইটা পড়ছেন। ইটস সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, এবং যখন ব্যাংকার জানতে পারলো যে ও গসপেল পড়ছে, তখন ব্যাংকারের কাছে এটা খুবই অদ্ভুত লাগলো এবং খুবই আশ্চর্যজনক লাগলো, দ্যাট এ ম্যান who in 4 years had mastered 600 learned volumes, যে এই 4 বছরের মধ্যে আয়ত্তে এনে ফেলেছে 600 লার্নেড মানে জ্ঞানের যে বই, সেইগুলোকে যে পাঠ করে সব এত কিছু আয়ত্ত করে ফেলেছে, শুড ওয়েস্ট নিয়ারলি এ ইয়ার ওভার ওয়ান থিন বুক ইজি অফ কম্প্রিহেনশন। সে তার নিজের জীবনের একটা বছরকে এই বইটা পড়ে মানে সময় কাটাচ্ছে, নষ্ট করছে, যেটা সব থেকে বোঝার সহজ। কম্প্রিহেনশন মানে সহজ বোঝা, আর ইজি মানে হচ্ছে সহজ। যে বইটা খুব ইজিলি বোঝা যায় সেইটা পড়ে সে 1 বছর নষ্ট করছে।
থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ান ফলোড দ্য গসপেল। এই গসপেল পড়ার পরে সে কিন্তু থিওলজি মানে যে ধর্মতত্ত্ব এবং হিস্ট্রিজ অফ রিলিজিয়ান মানে হচ্ছে যে সমস্ত ধর্মের ইতিহাস সেইগুলোকে পড়া শুরু করেছিল। ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট, তার বন্দিদশার শেষ 2 বছরে মানে 13 বছর হয়ে গেল, দ্য প্রিজনার রিড অ্যান ইমেন্স কোয়ালিটি অফ বুকস। প্রিজনার অর্থাৎ বন্দি পড়েছিলেন প্রচুর সংখ্যক বই, বুকস অফ কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, মানে যত্রতত্রভাবে, মানে যা খুশি এলোমেলোভাবে এই বই পড়ছে ওই বই পড়ছে, কোনো নির্দিষ্ট রুট বা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে কোনো বই পড়ছিল না। অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ ন্যাচারাল সায়েন্সেস। কোনো একটা সময় দেখা গেল সে ন্যাচারাল সায়েন্স মানে হচ্ছে যেগুলো আমরা বলতে পারি কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, জিওলজি বা অ্যাস্ট্রোনমি, এই ধরনের বই পড়ছে। দেন হি উড আস্ক ফর বায়রন অর শেক্সপিয়ার। পরবর্তীকালে সে হয়তো বায়রনের, লর্ড বায়রনের কবিতার বই বা শেক্সপিয়ারের ড্রামার বই এইসব চেয়ে পাঠাচ্ছে, সেগুলো পড়ছে। দেয়ার ওয়ার নোটস ইন হুইচ হি ডিমান্ডেড অ্যাট দ্য সেম টাইম বুকস অন কেমিস্ট্রি। যে ছোটো ছোটো চিরকুট ছিল তার মধ্যে দেখা যাচ্ছে যে সময় সে কেমিস্ট্রির বই চাইছে তার সঙ্গে সঙ্গে এ ম্যানুয়াল অফ মেডিসিন, এবং তারপরে সে একটা মেডিসিনের ম্যানুয়াল মানে হচ্ছে প্রশিক্ষণ বই যেটা হচ্ছে চিকিৎসার ওপরে, সেইটা চাইছে। অ্যান্ড এ নোভেল, তার সঙ্গে একটা উপন্যাস চাইছে। অ্যান্ড সাম ট্রিটিজ অন ফিলোসফি অর থিওলজি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু বই, কিছু গ্রন্থ এরম চাইছে যেগুলো দর্শনের উপর বা ধর্মতত্ত্বের উপরে আছে। হিজ রিডিং সাজেস্টেড এ ম্যান সুইমিং ইন এ সি। তার এই পড়াশোনাটা দেখে মনে হচ্ছে যে একজন মানুষ সে বোধহয় সমুদ্রে সাঁতার কাটছে। অ্যামং দ্য রেকেজ অফ ইস শিপ, মানে হচ্ছে তার জাহাজ, মানে জাহাজ ডুবি হয়েছে, জাহাজের ধ্বংসাবশেষের উপরে বা ভগ্নাশেষের উপরে পাশে সে সাঁতার কাটছে এবং ট্রাইং টু সেভ হিজ লাইফ, এবং সে জীবনকে রক্ষা করার চেষ্টা করছে বাই গ্রিডিলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যানাদার। এবং সে গ্রিডিলি মানে হচ্ছে সতৃষ্ণায়, মানে প্রচণ্ড চাহিদার সঙ্গে বাঁচবার জন্যে সে কি করতে চাইছে, যে স্পার মানে হচ্ছে জাহাজের মাস্তুল, সেটাকে ধরার চেষ্টা করছে। মানে সে যেভাবে এখন বইগুলোকে পড়ছে, এটা পড়ছে একবার, ওটা পড়ছে একবার, সেটা পড়ছে একবার, যেন মনে হচ্ছে যে মাঝ সমুদ্রে কোনো একটা ব্যক্তি জাহাজ ডুবি হয়েছে এবং সে জাহাজ মানে নিজেকে বাঁচানোর জন্যে কোনো একটা মাস্তুলকে ধরে, চেপে ধরে তার উপরে ভরসা করে বেঁচে থাকতে চাইছে, ভেসে থাকতে চাইছে। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট। আজকের দিনে দাঁড়িয়ে ওল্ড ব্যাংকার এই সমস্ত কিছুকে মনে করতে পারছিলেন এবং তিনি ভাবলেন, টুমোরো অ্যাট 12 o'clock হি উইল রিগেন হিজ ফ্রিডম। কালকে দুপুর 12টার সময় সে তার স্বাধীনতা ফিরে পাবে। বাই আওয়ার এগ্রিমেন্ট আই অট টু পে হিম 2 million। আমাদের শর্ত অনুযায়ী, আমাদের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী আমাকে ওই লোককে 2 million অর্থাৎ 20 লক্ষ টাকা পে করতে হবে। ইফ আই ডু পে হিম, আমি যদি তাকে এই পে করে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, তাহলে আমি কিন্তু সর্বশ্রান্ত হয়ে যাব, আমার আর কোনো টাকা থাকবে না। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি কিন্তু সম্পূর্ণরূপে কি হয়ে যাব, রুইন্ড হয়ে যাব, মানে হচ্ছে ব্যাংক্রাফট হয়ে যাব, আমার আর নিজের কোনো টাকা পয়সা কিচ্ছু থাকবে না। 15 years before, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং। রেকনিং মানে হচ্ছে হিসাব। তার যে লক্ষ লক্ষ টাকা সেগুলো তার হিসাবের বাইরে ছিল। কত লক্ষ টাকা যে তার ছিল সেটা কিন্তু সে নিজেও জানতো না। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ ওয়ার গ্রেটার, হিজ ডেটস অর হিজ অ্যাসেটস। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার মনের মধ্যে সে একটা ভয়ের মধ্যে রয়েছে, টু আস্ক হিমসেলফ, নিজেকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে, হুইচ ওয়ার গ্রেটার, কোন জিনিসটা তার বেশি আছে, তার ডেটস মানে তার ঋণ, অর হিজ অ্যাসেট নাকি তার সম্পদ, তার সম্পদ তার কাছে বেশি আছে নাকি তার ঋণ তার বেশি, এটাই জানে না। তার মানে আজকে গিয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তার টাকার থেকে তার ঋণ বেশি হয়ে গেছে, জমানোর থেকে তার ঋণ বেশি হয়ে গেছে। ডেসপারেট গ্যাম্বলিং, মানে মরিয়া হয়ে সে যে জুয়া খেলেছিল, যা পেরেছে যেখানে পেরেছে ইনভেস্ট করে জুয়া খেলেছে যাতে করে বেশি টাকা আসে। অন দ্য স্টক এক্সচেঞ্জ, যে স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে সে যেখানে পেয়েছে টাকা লাগিয়েছে, কোন স্টক কিরম স্টক দেখেনি সেখানে টাকা লাগিয়ে দিয়েছে, দিয়ে কি হয়েছে, ওয়াইল্ড স্পেকুলেশন করেছে। স্পেকুলেশন মানে হচ্ছে জল্পনা,
ওয়াইল্ড মানে হচ্ছে একটা যা হোক, মানে কেউ একটা বলেছে এইটা এখন ভালো রেজাল্ট করবে, সেখানেই দিয়ে দিয়েছে, সেই স্টক ভালো কি খারাপ এসব কিছুই দেখেনি। যেরকমভাবে আমরা দেখেছি শেয়ার বাজারে বহু লোক সর্বশ্রান্ত হয়, এও কিন্তু সেই জায়গাতেই গেছে। অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স, এবং যে উত্তেজনার ভাব যেটা সেই যখন লয়ারের কেস হয়েছিল তখনও যেরকম সে উত্তেজিতভাবে বেড ধরেছিল, তার পরবর্তী যে বছরগুলো অ্যাডভান্সিং ইয়ার্স সে এগিয়ে মানে তার ক্রমাগত যে এগিয়ে চলা বছরগুলোতেও কিন্তু এই উত্তেজনার ভাব থেকে সে কোনোভাবেই বেরিয়ে আসতে পারেনি। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন অ্যান্ড দ্য proud, fearless, self-confident millionaire had become a banker of middling rank। এবং যে আগামী যে বছরগুলোতে সেগুলোতেও সে কিন্তু নিজের উত্তেজনার জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনি, এবং তার জন্যে বাই ডিগ্রিজ উত্তরোত্তরভাবে লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন, যার ফলে সে কি হয়েছিল আরও বেশি করে তার যে ফরচুন, তার যে ভাগ্য, তার যে সম্পদ, তার ডিক্লাইন হয়েছিল, তার খামতি দেখা দিয়েছিল, কমতে শুরু করেছিল। অ্যান্ড দ্য প্রাউড, এবং সেই যে গর্বিত, ফিয়ারলেস মানে হচ্ছে ভয়হীন, নির্ভয়, সেলফ কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, মিলেনিয়ার সেই লক্ষ্যপতি, হ্যাড বিকাম এ ব্যাংকার, সে পরবর্তীকালে পর্যবসিত হয়েছিল একজন ব্যাংকারে, অফ মিডলিং র্যাঙ্ক, খুব মাঝারি স্ট্যান্ডার্ডের, ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট, এবং প্রায় সে ভয়ে কাঁপত যখনই তার যে ইনভেস্টমেন্টগুলো শেয়ার মার্কেটে হয়ে আসছে তার মধ্যে কিছু যদি উঁচু নিচু হতো, কখনো আপ বা ডাউন হতো, সে কিন্তু ভয় পেত। কার্সড বেট মানে সে এখানে বলছে যে এই যে আমি বাজিটা ধরেছিলাম এইটার মতো মানে বাজে আর কিছু হয় না। মাটার্ড দ্য ওল্ড ম্যান, বিড়বিড় করে সেই ওল্ড ম্যান বলল যে এটা আমার কাছে একটা অভিশাপ হয়েছে। ক্লাচিং হিজ হেড, মাথাটাকে ধরলো, ইন ডেসপেয়ার, হতাশায়। হোয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই, মানুষটা মরল না কেন? হি ইজ অনলি 40 নাও, সে তার বয়স এখন মোটে 40 বছর। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে আমার যে শেষ সঞ্চয় সেটা পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। দেন হি উইল ম্যারি, এবং সেই টাকা নিয়ে সে কী করবে? বিয়ে করবে। উইল এনজয় লাইফ, সে জীবনকে উপভোগ করবে। উইল গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, তারপরে সেইও হয়তো স্টক এক্সচেঞ্জে জুয়া খেলবে। while I shall look at him with envy like a beggar, এবং আমি যেন তার এই সমস্ত কাজ যখন চলবে আমি তার দিকে একটা মানে ভিক্ষুকের মতো ঈর্ষা নিয়ে তাকিয়ে থাকবো যে ওর আছে আমার কাছে নেই। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরি ডে, এবং তার কাছ থেকে প্রত্যেক দিন আমি শুনবো দ্য সেম সেন্টেন্স, এই একই বাক্য, আই অ্যাম ইনডেটেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, মানে আমি তোমার কাছে ঋণী হয়ে রয়েছি আমার জীবনে এই যে খুশি এসেছে তার জন্যে। লেট মি হেল্প ইউ, চলুন আমি আপনাকে সাহায্য করি। নো, ইট ইজ টু মাচ, না এটা যথেষ্ট হয়েছে। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, একমাত্র একটাই উপায় আছে যেটা ব্যাংক্রাপসি থেকে অর্থাৎ মানে দেউলিয়া হওয়া থেকে আমাকে আটকাতে পারে এবং অমর্যাদা থেকে আমাকে আটকাতে পারে, সেটা হচ্ছে ওই মানুষটার মৃত্যু। ইট স্ট্রাক 3 o'clock, এইটা 3টে বাজলো। দ্য ব্যাংকার লিসেন, ব্যাংকার শুনতে পেল যে ঘড়িতে 3টে বাজছে। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, বাড়িতে প্রত্যেকেই ঘুমিয়ে মধ্যে রয়েছে। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, এবং বাইরে আর কিছুই শোনা যাচ্ছে না। বাট দ্য রাস্টলিং অফ চিল্ড ট্রিজ, রাস্টলিং মানে হচ্ছে ওই যে ডালপাতলা ঘষার ফলে যে একটা খসখস শব্দ হয় সেইটা। অফ দ্য চিল্ড ট্রিজ মানে হচ্ছে শীতকালের সময়, শীতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, সেই হাউলিং যেটাকে বলা হয়, সেই প্রচণ্ড শৈত্যপ্রবাহের মধ্যে বাতাস এই গাছের ডালের ঘষাঘষি ছাড়া আর কোনো শব্দ নেই। ট্রাইং টু মেক নো নয়েজ, হি টুক ফ্রম এ ফায়ারপ্রুফ সেফ, ফায়ারপ্রুফ সেফ মানে হচ্ছে একটা অগ্নি মানে কি বলবো যে যেটাতে আগুন ধরবে না আর কি, যেমন ওয়াটারপ্রুফ হয় সেরকম ফায়ারপ্রুফ, যেরকম তাতে আগুন ধরবে না এরকম একটা সেফ মানে হচ্ছে সিন্দুক থেকে কোনো শব্দ না করে সে কি বার করে নিয়ে আসলো? দ্য কি অফ দ্য ডোর, ওই যে দরজা, সেই দরজার চাবিটা নিয়ে আসলো যেখানে ওই বন্দি রয়েছে। হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 years, যে দরজাকে আজ 15 বছর ধরে খোলা হয়নি। পুট অন হিজ ওভারকোট, তার মোটা ওভারকোটটাকে পরলো। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং তারপরে এই ঘরের বাড়ির বাইরে বেরিয়ে গেল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন,
বাগানে যখন গেল দেখলো যে বেশ অন্ধকার এবং প্রচণ্ড ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছে। এ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন। ড্যাম্প কাটিং উইন্ড মানে হচ্ছে ওই বৃষ্টিকে বাহিত করে নিয়ে জল মিশ্রিত একটা হাওয়া, সে হাওয়া এক গার্ডেনের একদিক থেকে আরেক দিকে ছুটে যাচ্ছে। হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং প্রচণ্ড জোরে সেই ইয়েটা গর্জন করছে। গর্জন করার ফলে কি হচ্ছে, গাছগুলো যেন কোনো রেস্ট পাচ্ছে না, যে গাছগুলো একবার এদিক ওদিক এরমভাবে করছে, মানে প্রচণ্ড জোরে হাওয়া বইছে এবং সঙ্গে মানে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইজ, মানে এত জোরে জল পড়ছে যেন চোখ খুলে রাখা যাচ্ছে না। ব্যাংকার তবুও খুব বড় বড় করে চোখটা খুলে রাখার চেষ্টা করলেন। বাট কুড সি নাইদার দ্য আর্থ নট দ্য হোয়াইট স্ট্যাচুস, কিন্তু সেইখানে যে জমি যেখান দিয়ে যাবেন সেই রাস্তা বা তার ওখানে বেশ কিছু হোয়াইট স্ট্যাচু রাখা ছিল, সেগুলো দেখতে পেলেন না। নট দ্য লজ, বাড়িটা কোনখানটায় আছে, যে লজটাও থাকছে সেটাও দেখতে পেলেন না। নট দ্য ট্রিজ, এমনকি এত অন্ধকার যে গাছগুলো পর্যন্ত দেখতে পাচ্ছেন না। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, তারপরে তিনি কোনো রকমে যেখানে লজটা আছে সেখানে গিয়ে পৌঁছালেন। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সেখানে গিয়ে তিনি দুবার ওয়াচম্যান যে প্রহরী আছে তাকে ডাকলেন। নো অ্যান্সার ফলোড, কিন্তু সেখান থেকে কোনো উত্তর এলো না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, মানে হচ্ছে স্পষ্টতই এটা বোঝা যাচ্ছিল যে ওয়াচম্যান সে তার আশ্রয় খুঁজে নিয়েছে এই রকম একটা ওয়েদারে, বা এখানে বসে না থেকে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার, হয়তো সে এখন ঘুমিয়ে আছে কোনো একটা জায়গায়। আইদার ইন দ্য কিচেন, হয়তো রান্নাঘরে, সেখানটা গরম হবে। অর ইন দ্য গ্রিন হাউস, গ্রিন হাউস মানে আমরা জানি যে গ্রিন হাউস এফেক্ট কথাটা যেখান থেকে এসেছে, যে শীতের দেশে কাঁচের ঘরের মধ্যে গাছপালা চাষ করা হয় যাতে করে তারা গাছপালাগুলো প্রয়োজনীয় উষ্ণতাটা পায়। ইফ আই হ্যাড টু প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমাকে সাহস করতে হয় আমার যে ইচ্ছা, আমার যে উদ্দেশ্য সেইটাকে মানে ক্যারি আউট করতে, সেইটাকে মানে ইমপ্লিমেন্ট করতে, থট দ্য ওল্ড ম্যান, আমার যে উদ্দেশ্য সেটাকে যদি আমি মানে ক্যারি আউট করতে চাই, সেটাকে যদি আমি চালিয়ে নিয়ে যেতে চাই, কন্টিনিউ করতে চাই, সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে সে মনে মনে ভাবলো যে এখন তো যেহেতু প্রহরী এখানে নেই, তাহলে আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি অর্থাৎ লোকটিকে মার্ডার করতে, তাহলে লোকে হয়তো ভাববে এই সন্দেহটা প্রথমেই কার উপরে গিয়ে পড়বে না ওয়াচম্যানের ওপরে, যে ওই হয়তো কাজটা করেছে। অ্যান্ড হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অফ দ্য ডোর, এবং সে অন্ধকারের মধ্যে ওই দরজার যে মানে সিঁড়িগুলো আছে সেগুলো খোঁজার চেষ্টা করলো। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, এবং তারপরে লজের দরজার ভেতরে গিয়ে প্রবেশ করলো। দেন হি গ্রোপড হিজ ওয়ে ইনটু এ লিটল প্যাসেজ, তারপরে সে মানে হাতড়ে হাতড়ে এগোলো ওই একটা ছোট্ট প্যাসেজ বা বারান্দার মধ্যে দিয়ে। অ্যান্ড লাইটেড এ ম্যাচ, এবং সেখানে গিয়ে একটা দেশলাই কাঠি সে ধরালো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কোনো একটা লোক ছিল না। দেয়ার ওয়াজ এ বেডস্টিড, সেখানে ছিল একটা বেডস্টেড, মানে বেডস্টেড মানে হচ্ছে একটা খাট। অ্যান্ড উইথ নো বেডিং অন ইট, এবং তার উপরে কিন্তু কোনো রকমের বিছানাপত্র কিছু কোনো রকমের ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং কর্নারে এক কোণে কি ছিল, ঢালাই করা লোহার একটা উনুন ছিল বা অগ্নিকুণ্ড বলতে পারি। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ইনট্যাক্ট, এবং ওই যে প্রিজনার বন্দির ঘরে যাওয়ার জন্যে দরজায় যে সিল করা ছিল, যেরকমভাবে সিল করে দেয় গালা দিয়ে, সেইটা ইনট্যাক্ট, তারা সেগুলো কিন্তু অবিকৃত ছিল, অর্থাৎ এর আগে কেউ কখনো ওই ঘরে ঢোকেনি বা প্রিজনারও পালানোর চেষ্টা করেনি। When the match went out, the old man, trembling with emotion, যখন এই দেশলাইয়ের কাঠিটা নিভে গেল, এই বয়স্ক লোক ট্রেমলিং উইথ ইমোশন, আবেগে কাঁপতে কাঁপতে, পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, তিনি ওই ছোট্ট জানলার মধ্যে দিয়ে উঁকি বাড়ালেন। এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, ওই বন্দির ঘরের মধ্যে একটা মোমবাতি খুব আবছাভাবে জ্বলছে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবল, এবং ওই বন্দি যে লয়ার সে টেবিলে বসে আছে। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক,
শুধুমাত্র তার পেছন দিকটা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। দ্য হেয়ার অন হিজ হেড অ্যান্ড হিজ হ্যান্ডস, দেখা যাচ্ছে তার মাথার চুল এবং তার হাতগুলো। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবল, টেবিলে বই খোলা অবস্থায় পড়ে রয়েছে। অন দ্য টু ইজি চেয়ার্স, পড়ে রয়েছে দুটো আরাম কেদারের উপরে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবল, এবং টেবিলের কাছে যে কার্পেট আছে তার উপরে বই টই সব পড়ে রয়েছে। 5 minutes passed, 5 মিনিট অতিক্রান্ত হলো। অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টিয়ার, মানে ওই বন্দি একবারের জন্য নড়ল না। 15 years imprisonment had taught him to sit still, 15 বছরের বন্দিদশা তাকে এক জায়গায় স্থির হতে বসতে শিখিয়ে দিয়েছে। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, ব্যাংকার ওই জানলার উপর একটা টোকা দিলেন উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, এবং ওই বন্দী কোনো রকম কোনো মুভমেন্ট করলো না, নড়াচড়া করলো না। হ্যাঁ, হোয়াট এভার মুভমেন্ট, কোনো রকম নড়াচড়া করলো না ইন রেসপন্স, প্রত্যুত্তরে, মানে আওয়াজ শুনে যে তার মধ্যে একটু নড়াচড়া কে বা এরকম ঘুরে দেখা এসব কিচ্ছু হলো না। Then the banker cautiously broke the seals of the door and put the key in the keyhole. তারপরে ব্যাংকার কি করলো, কসিয়াসলি মানে হচ্ছে খুব সতর্কভাবে, ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, ওই দরজার সিলটাকে ভাঙলো। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং তারপরে চাবির গর্তে চাবিটাকে ঢোকালো। দ্য রাস্টি লক গেভ এ গ্র্যাটিং সাউন্ড অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং তারপর কি হলো যে রাস্টি মানে হচ্ছে মরচে পড়া যে চাবিটা, গেভ এ গ্র্যাটিং সাউন্ড, গ্র্যাটিং সাউন্ড মানে একটা কর্কশ আওয়াজ করলো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং দরজাটা একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুললো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপস অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনাইজমেন্ট, ব্যাংকার আশা করেছিলেন যে তিনি শুনতে পাবেন যে অ্যাট ওয়ান্স ফুটস্টেপস মানে সঙ্গে সঙ্গে পায়ের শব্দ শুনতে পাবেন, যে আওয়াজ শুনেই ও হয়তো উঠে এদিকে এগিয়ে আসবে। অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনাইজমেন্ট, এবং একটা বিস্ময়ে আবিষ্ট চিৎকার শুনতে হবে যে কে ঘরের মধ্যে ঢুকেছে। বাট 3 minutes passed, 3 মিনিট অতিক্রান্ত হলো। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, এবং এই ঘরের মধ্যটা ঠিক তখনকার আগে যেরকম তিনি দেখলেন তখনকার মতনই কিন্তু শান্ত পরিবেশ বজায় ছিল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, এরপরে ব্যাংকার ঠিক করলেন যে না আর অপেক্ষা নয়, এবার আমি ভেতরে যাব, দেখি কি আছে। অ্যাট দ্য টেবল এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস, ওই টেবিলে গিয়ে দেখা গেল একজন লোক যে কিন্তু মোটেই সাধারণ লোকের মতো নয়, সে ওই টেবিলে বসে আছে এবং কোনো রকম তার মধ্যে নড়াচড়া নেই। হি ওয়াজ এ স্কেলেটন উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, তাকে দেখতে মনে হচ্ছে যেন একটা স্কেলেটনের মতো, একটা কঙ্কালের মতো, যেখানে শুধু তার হাড়ের উপরে চামড়াটা যেন শক্তভাবে আটকানো রয়েছে। উইথ লং কার্লস লাইক ওমেন্স, তার যেন মাথায় রয়েছে মানে লং কার্লস মানে সেই কার্লিং হেয়ার বলে গালের পাশ দিয়ে, সেগুলো কার্লি হেয়ার যেন নেমে পড়েছে যেরকম মহিলাদের থাকে। অ্যান্ড এ শ্যাগি বিয়ার্ড, শ্যাগি বিয়ার্ড কথাটা মানে হচ্ছে বেশ ঘন এবং একটু লম্বাটে, তার দাড়ি হয়ে গেছে, ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যেরকম ছিল সেরকম টাইপের আর কি দাড়ি, এবং মহিলাদের মতো কানের পাশ দিয়ে কার্লিং হেয়ার তার নেমে এসেছে। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখ হলদেটে। উইথ অ্যান আর্থলি টিন্ট ইন ইট, এবং এর মধ্যে যেন একটা মানে একটা মাটির রঙের একটা আভা রয়েছে, অর্থাৎ একটা মাটির রং রয়েছে যার মধ্যে একটা হলদেটে হলদেটে টাইপের, যেরকম মাটির কালার সেরকম। হিজ চিক্স ওয়ার হলো, তার গালগুলো মানে গর্ত মতো হয়ে গেছে, মানে বসে গেছে। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, এবং তার পিঠটা রোগা পাতলা হয়ে গেছে। অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ হিজ স্যাগি হেড ওয়াজ প্রপড ওয়াজ সো থিন অ্যান্ড ডেলিকেট দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, এবং তার যে হাতটা, যে হাতের ওপরে
তার ওই স্যাগি হেড, মানে ওই বড় বড় লম্বা লম্বা চুল বিশিষ্ট যে মাথা, সেটা প্রপ মানে হচ্ছে ঠেকা দেওয়া রয়েছে। মানে অনেকটা যেরকম সুকান্ত যে ভট্টাচার্যের যে ছবি আমরা দেখে থাকি, যে তিনি হাত দিয়ে গালটাকে ধরে হোল্ড করে রেখেছেন, ঠেকা দিয়ে রেখেছেন, সেরকমভাবেই মাথাটাকে হেলিয়ে টেবিলের উপর হাত রেখে সেইটা দিয়ে মাথাটাকে সাপোর্ট দিয়ে বসে আছে সে। এবং সেই হাতটা এতটাই সরু, এতটাই পাতলা যে এটা দেখতে খুব ড্রেডফুল লাগছে, মানে ভয়ঙ্কর বা বিরক্তিকর লাগছে যে এরকম আবার মানুষের হাত হতে পারে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার, এবং তার যে মাথার চুল সেটাতে ইতিমধ্যে দেখা যাচ্ছে একটা রূপোলি রেখা দেখা দিচ্ছে। স্ট্রিক্ট মানে হচ্ছে সেটা ঝলকানি বলতে পারি, পাতলা স্তর বলতে পারি, একটা রূপোলি রেখা, তার মানে কিছু চুল তার পেকে গেছে। অ্যান্ড সিইং হিজ ইমাসিয়েটেড এজেড লুকিং ফেস, এবং তার যে দুর্বল, মানে তার যে শীর্ণ, যে বয়স্কদের মতো দেখতে যে তার মুখ, নো ওয়ান উড হ্যাভ বিলিভড, মানে কেউই হয়তো এটা দেখে বিশ্বাস করবে না দ্যাট হি ওয়াজ অনলি 40, যে সে মোটে 40 বছর বয়সী একজন মানুষ। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমোচ্ছে। ইন ফ্রন্ট অফ হিজ বাউড হেড, তার আনত মাথার সামনে, দেয়ার লে অন দ্য টেবল এ শিট অফ পেপার, তার মাথার সামনে রয়েছে একটা কাগজ, অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ডরাইটিং, সেখানে কিছু লেখা রয়েছে যেটা খুব সুন্দর হ্যান্ডরাইটিংয়ে লেখা। পুওর ক্রিয়েচার থট দ্য ব্যাংকার, ব্যাংকার ভাবলো হ্যাঁ অসহায় প্রাণী। হি ইজ asleep and most likely dreaming of the millions, সে ঘুমোচ্ছে আর হয়তো সে স্বপ্ন দেখছে লক্ষ লক্ষ টাকা সে পাবে। and I have only to take this half dead man, এবং আমাকে শুধুমাত্র এই অর্ধমৃত মানুষটাকে মেরে ফেলতে হবে। throw him on the bed, এটাকে আমি কি করব, একে তুলবো, তুলে নিয়ে বিছানায় নিয়ে যাব। staple him with a little with the pillow, staple him a little, মানে তাকে একটুখানি শ্বাসরুদ্ধ করে দেবো, উইথ এ পিলো, মানে বেশিও চেষ্টা করতে হবে না, বাড়ি দিয়ে অল্প করে চেপে ধরলেই তার শ্বাসরুদ্ধ হয়ে যাবে। and the most conscientious expert would find no sign of violent death, এবং কোনো যে বিবেকবান যদি কোনো এক্সপার্টও আসে, যে সায়েন্স মানে যাদেরকে আমরা বলি এই যারা ফরেনসিক টাইপের, তারাও যদি আসে, তারা কিন্তু এখানে কোনো ভায়োলেন্ট মানে হচ্ছে কোনো ভয়ঙ্কর মৃত্যুর কোনো চিহ্ন তারা খুঁজে পাবেন না। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার। আচ্ছা যাই হোক, যেগুলো করবো তার আগে একবার দেখে নিই যে এ কি লিখেছে। The banker took the page from the table and read as follows. ব্যাংকার টেবিল থেকে পেজটা নিল এবং যা নিচে লেখা আছে সেটা পড়লো। Tomorrow at 12 o'clock, এটা লিখছে ওই বন্দি, যে আগামীকাল 12টার সময়, I regain my freedom, আমি আমার স্বাধীনতা ফিরে পাবো। And the right to associate with other men, এবং আমি সেই অধিকার পাবো অন্য মানুষদের সঙ্গে মেলামেশা করার। But before I leave this room, কিন্তু এই ঘরটা ছেড়ে যাওয়ার আগে, and see the sunshine, এবং আবার আকাশে সূর্যকে দেখার আগে, I think it necessary to say a few words to you, যে জেলার তোমাকে আমি কয়েকটা কথা বলবার প্রয়োজনীয়তা অনুভব করছি। উইথ এ ক্লিয়ার কনসাইন্স আই টেল ইউ, আমি আমার সম্পূর্ণ জ্ঞান বা চৈতন্য থেকে এই কথাটা বলছি, কারো চাপে পড়ে নয়। অ্যাজ বিফোর গড, এবং ঈশ্বরকে সাক্ষী রেখে, হু বিহল্ডস মি, যিনি আমাকে দেখছেন, দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, যে আমি মানে তুচ্ছ করি, ঘৃণা করি আমার এই স্বাধীনতাকে, আমার জীবনকে, আমার স্বাস্থ্যকে। অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস ইজ কল্ড দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এবং তোমাদের বইতে যেটাকে বলা হয় পৃথিবীর ভালো জিনিস, সেইগুলোকে আমার আর ভালো লাগে না, আমি ওগুলোকে ঘৃণা করি, আমি ওগুলোকে তুচ্ছ মনে করি। ফর 15 years আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ, এই 15 বছর ধরে আমি নিবিড়ভাবে পার্থিব জীবন সম্পর্কে পড়াশোনা করেছি। ইট ইজ ট্রু আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, এটা সত্যি যে এই সময়কালের মধ্যে আমি পৃথিবীকেও দেখিনি, মানুষদেরকেও দেখিনি। বাট ইন ইউর বুকস, কিন্তু তুমি যে বইগুলো আমায় দিয়েছিলে সেই বইয়ের মধ্যে, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, এই বইগুলোকে পড়ে তার ভেতর থেকে আমি যেন মানে সুগন্ধি মদ্যকে পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস, আমি হরিণ শিকার করেছি। অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস, এবং বন্য শূকর শিকার করেছি ইন দ্য ফরেস্ট, জঙ্গলে।
হ্যাভ লাভড ওমেন, মহিলাদেরকে ভালোবেসেছি। বিউটিজ অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, এবং যে সমস্ত সৌন্দর্য যেগুলো মানে ইথেরিয়াল, যে সমস্ত সৌন্দর্য যেগুলো হচ্ছে মানে ক্লাউডের মতো অবয়বহীন, ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, মানে সেই যে অবয়বহীন বিউটি যাদেরকে আমি চিনি না কিন্তু কল্পনা করেছি, যেই জিনিসগুলোকে তৈরি করেছেন জাদুর মাধ্যমে, কারা? তোমাদের যারা পোয়েটরা, যা জিনিয়াসেস, যারা প্রতিভাধর ব্যক্তিরা লিখেছেন, তার মধ্যে থেকে আমি বিউটিকে কল্পনা করেছি। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা আমার কাছে রাত্রিবেলায় এসে ঘুরে গেছেন। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স ওয়ান্ডারফুল টেলস, এই সমস্ত প্রতিভাধর ব্যক্তিরা তারা আমার কাছে রাত্রিরে এসেছেন, মানে ওই বইয়ের মাধ্যম দিয়ে আমার কানে যেন বলে গেছেন মানে ওয়ান্ডারফুল টেলস, মানে যে সুন্দর সুন্দর গল্প। অ্যান্ড দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ ওয়ার্ল্ড, যেগুলো আমার মাথাকে একদম ঘুরিয়ে দিয়েছে, পাগল করেছে আমাকে। ইন ইউর বুকস আই হ্যাভ ক্লাইম্বড টু দ্য পিকস অফ এলব্রুজ অ্যান্ড মন্টব্লাঙ্ক, বা মবলঁ বলতে পারি, যে তোমার বইয়ের মাধ্যমে, বই পড়ে হয়তো কারুর অ্যাডভেঞ্চারের গল্প পড়ে আমি হয়তো এলব্রুজে চলে গেছি, আমি মবলঁকে অতিক্রম করেছি। অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সান, এবং সেখান থেকে আমি সূর্যকে দেখেছি, সানরাইজ, সেখান থেকে আমি সূর্যের উদয় দেখেছি, সূর্যোদয় দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, এবং দেখেছি সন্ধ্যেবেলায় কিভাবে সূর্যের আলোতে গোটা আকাশ একদম প্লাবিত হয়ে যায়। দ্য ওশান অ্যান্ড দ্য মাউন্টেন টপস উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, দেখেছি যে আকাশ, সমুদ্র, পাহাড়ের চূড়া কিভাবে সেগুলো সোনালি এবং গাঢ় লাল রং, মানে গাঢ় লাল রঙে সেগুলো পরিবর্তিত হয়। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, আমি সেইখান থেকে দেখেছি আকাশের মেঘ থেকে বিদ্যুৎ ঝলকানি দিল আমার মাথার উপরে। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, এবং দেখছি সেগুলো চিরে বেরিয়ে এলো। স্টর্ম ক্লাউডস মানে হচ্ছে যে ঝড় মিশ্রিত যে মেঘ, তার মধ্যে থেকে। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি দেখেছি সবুজ বনানী, fields, mud, rivers, নদী, লেকস, হ্রদ অ্যান্ড টাউন, শহর। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, আমি কুহকিনীদের গান শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেপার্ডস পাইপস, এবং শেপার্ডদের অর্থাৎ মেষপালকদের যে বাঁশি, সেই বাঁশির সুরের যে টান সেটা শুনেছি। আই হ্যাভ টাচড দ্য উইংস অফ কামলি ডেভিল, আমি সেই সমস্ত আকর্ষণীয় যে শয়তান তাদের যে ডানা সেটাকে স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন টু কনভার্স উইথ মি অফ গড, যারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবার জন্যে আমার সঙ্গে আলোচনা করতে আসতো। ইন ইউর বুকস আই হ্যাভ ফ্লাং মাই সেলফ ইন টু দ্য বটমলেস পিট, তোমার বইয়ের মধ্যে দিয়ে আমি নিজেকে ছুঁড়ে দিয়েছি অতল সেই গহ্বরে, সেই পাতালে। পারফর্ম মিরাকলস, অনেক অলৌকিক কাজ আমি করেছি। স্লেইন, আমি হত্যা করেছি। বার্ন টাউন্স, আমি শহরের পর শহরকে পুড়িয়ে দিয়েছি। প্রিচড নিউ রিলিজিয়ান্স, নতুন ধর্মমতকে প্রচার করেছি। কনকোয়ার্ড হোল কিংডমস, এবং বড় বড় রাজত্বকে আমি জয় করেছি। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, তোমার যে বইগুলো সেগুলো আমাকে জ্ঞান দিয়েছে। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস, যে সমস্ত আনরেস্টিং মানে অক্লান্ত চিন্তা যেগুলো মানুষ সৃষ্টি করেছে এই যুগের পর যুগ ধরে, ইজ কম্প্রেসড, সেগুলো সবই সংকুচিত হয়েছে। ইনটু এ স্মল কম্পাস ইন মাই ব্রেন, সেগুলো আমার মাথার, আমার মস্তিষ্কের একটা ছোট্ট অংশে সংকুচিত হয়ে জমা হয়ে গেছে। আই নো দ্যাট আই এম ওয়াইজার দ্যান অল অফ ইউ, আমি জানি আমি এখানে যা উপস্থিত তোমরা যারা থাকবে, তোমরা যারা আছো তাদের থেকে আমি অনেক বেশি জ্ঞানী। অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুকস, এবং আমি তোমার বই ঘৃণা করতাম। আই ডেসপাইজ উইজডম, আমি আমার জ্ঞানকে ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড, এবং এই যে পৃথিবী তার যে আশীর্বাদ সেটাকেও আমি ঘৃণা করি। ইট ইজ অল ওয়ার্থলেস, ফ্লিটিং, ইলিউজারি অ্যান্ড ডিসেপটিভ লাইক এ ম্যারেজ, এই সমস্ত কিছু যা কিছু আমি বলছি সেগুলো সবই হচ্ছে ওয়ার্থলেস, মানে হচ্ছে মূল্যহীন। ফ্লিটিং, যেগুলো কোনোদিন মানে চিরকালীন থাকে না, একটা সময়ের পর চলে যায়, হারিয়ে যায়। ইলিউসারি, যেগুলো হচ্ছে মায়াময়। ডিসেপটিভ, যেগুলো হচ্ছে বিভ্রান্তিকর। লাইক এ মিরেজ, এগুলো মরীচিকার মতো। ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন, তুমি হয়তো
গর্বিত, তুমি হয়তো জ্ঞানী, তুমি হয়তো সুন্দর, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ। কিন্তু মৃত্যু কি করবে? ওয়াইপ মানে মুছে ফেলবে, দ্য ফেস অফ আর্থ অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর। মানে মৃত্যু তোমার সামনে থেকে পৃথিবীর এই রূপকে মুছিয়ে দেবে, যেন তুমি ওই গর্ত করা ইঁদুর ছাড়া আর কিছু নয়, বা গর্তের মধ্যে লুকিয়ে থাকা ইঁদুর ছাড়া কিছু নয়। তার মানে তুমি যেই হও না কেন, একটা সময় মৃত্যু আসবে, আর মৃত্যু এলে তোমাকে আর তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। তখন সেই ইঁদুর যেমন মাটির নিচে গিয়ে আশ্রয় নেয়, তোমাকেও সেই মাটির নিচে গিয়ে আশ্রয় নিতে হবে। অ্যান্ড ইয়োর পস্টারিটি, তোমার উত্তরসূরিরা, ইয়োর হিস্ট্রি, তোমার অতীত, ইয়োর ইমমর্টাল জিনিয়াসেস, তোমার যে অমর প্রতিভা, উইল বার্ন, হয় সেটা পুড়ে যাবে, অর ফ্রিজ টুগেদার, বা হয়তো এক জায়গায় নিশ্চল হয়ে থাকবে, উইথ আর্থলি গ্লোব, এই পৃথিবী মাটিতে। আর্থলি গ্লোব মানে হচ্ছে এই গ্লোবের মাটিতে, এই পৃথিবীর মাটির ভেতরে সেটা আটকে থাকবে। অর্থাৎ তুমি যাই করো না কেন এই সময়ের মধ্যে, তোমার টাকা পয়সা অর্থ যা খুশি করো, কিন্তু একটা দিন এই সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যাবে, তার আর কোনো অস্তিত্ব থাকবে না। যেই দিনকে তোমার মৃত্যু ঘটবে সেদিন এই সব সমাপ্তি হয়ে যাবে। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ। তুমি তোমার উদ্দেশ্যকে হারিয়েছো এবং তুমি ভুল পথে যাচ্ছ। অ্যান্ড ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, তুমি মিথ্যেকে সত্যি বলে ধরেছো। অ্যান্ড হিডিয়াস ফর বিউটি, এবং যাদেরকে কুৎসিত দেখতে তাদেরকে তুমি বিউটি মানে হচ্ছে সুন্দর বলে মনে করেছো। ইউ উড মার্ভেল, তুমি অবাক হয়ে যাবে। ইফ ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম সর্টস, মানে যদি এরকম কিছু ধরনের তুমি স্ট্রেঞ্জ ইভেন্ট অর্থাৎ অদ্ভুত ঘটনা দেখো, তাহলে এই অদ্ভুত ঘটনাগুলো তোমাকে মানে এইগুলো তোমার অবাক হওয়ার কারণ হবে কি না, ফ্রগস অ্যান্ড লিজার্ডস suddenly grew on apple and orange trees instead of fruit। মানে তুমি যদি এরকম দেখো যে আপেল গাছে আপেল বা লেবু গাছে লেবু না হয়ে সেখানে হয়তো দেখা যাচ্ছে ব্যাঙ বেরোচ্ছে, ব্যাঙ ফলছে, টিকটিকি ফলছে। or if roses began to smell like a sweating horse, বা যদি গোলাপের গন্ধ শুঁকতে গিয়ে তুমি দেখো সেখান থেকে ঘেমে যাওয়া বা ঘর্মাক্ত ঘোড়ার গায়ের গন্ধ বেরোচ্ছে। so I marvel at you who exchange heaven for earth, সেরকম আমিও অবাক হয়ে যাই যে তুমি কিভাবে মানে স্বর্গের সঙ্গে পৃথিবীর বদল করালে। মানে মানে তুমি হয়তো ভেবেছিলে যে আমাকে নরকে পাঠাবে, আমার জীবনকে হেল করে দেবে, কিন্তু তাই করতে গিয়ে তুমি জিনিসটাকে উল্টো করে ফেলেছো। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝতে চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ ইন, মানে তুমি যা কিছু নিয়ে তুমি বাঁচতে ভালোবাসো, যে আমি মোটেই প্রমাণ করে দেখাতে চাই না যে আমি আমার কাজের মধ্যে দিয়ে যে আমি সেগুলোকে কত অবজ্ঞা করি, কত ঘৃণা করি, যে কিছু নিয়ে তুমি থাকো। আই রিনাউন্স দ্য 2 মিলিয়ন্স, বরং আমি এই ব্যাপারটা বলবো যে আমি রিনাউন্স করছি, আমি প্রত্যাখ্যান করছি দ্য 2 মিলিয়ন্স, ওই 20 লক্ষ টাকা, of which I once dreamed of as of paradise। মানে একটা সময়ে যেটা যে 20 লক্ষ টাকা নিয়ে আমি ভাবতাম যে এই টাকা পেলে আমি হয়তো স্বর্গ পাবো হাতে, কিন্তু আজকে আমি বুঝেছি স্বর্গের অর্থ 20 লক্ষ টাকা নয়। and which now I despise, এবং আজকে এই এত বই পড়ে এত মানুষের চিন্তা ভাবনাকে জেনে আমি এই উপলব্ধিতে এসে পৌঁছেছি যে টাকা কিছুই নয়, যে জ্ঞান আমি পেলাম তার কাছে টাকার কোনো মূল্য নেই, এবং সেই টাকা আমার কাছে আর কোনো আগ্রহের জিনিস নয়, বরং বিতৃষ্ণার হয়ে গেছে। টু ডিপ্রাইভ মাই সেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, আমার এই যে টাকা পাওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবার জন্যে I shall go out from here 5 hours before the time fixed, মানে যে সময় আমার রিলিজ হওয়ার কথা তার 5 ঘন্টা আগে আমি এই ঘর থেকে, কনফাইনমেন্ট থেকে আমি পালিয়ে যাব। অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট, এবং এরই মাধ্যমে চুক্তিটা ভেঙে যাবে, তোমাকে আর 20 লক্ষ টাকা আমায় দিতে হবে না। when the banker had read this, যখন ব্যাংকারের এই কথাটা, এই চিঠিটা পড়া হয়ে গেল, he laid the page on the table, তিনি এই চিঠিটাকে টেবিলের ওপরে রাখলেন। kissed the strange man on the head, ওই অদ্ভুত মানুষটিকে
তার মাথায় তিনি চুম্বন করলেন and went out of the lodge weeping, কাঁদতে কাঁদতে ওই লজ ছেড়ে বেরিয়ে চলে গেলেন। At no other time, even when he had lost heavenly on the stock exchange, had he felt so great a contempt for himself. এমন কোনো সময় হয়নি, এমনকি যখন তিনি প্রচুর টাকা লস খেয়েছেন স্টক এক্সচেঞ্জে, তখনও পর্যন্ত তার নিজের প্রতি এরকম ঘৃণা কখনো তার জন্মায়নি, যেটা এই চিঠিটা পড়ার পরে তার নিজের প্রতি জন্মালো। When he got home, he lay on his bed. যখন তিনি তার ঘরে গিয়ে পৌঁছালেন, তিনি বিছানায় শুয়ে পড়লেন। But his tears, কিন্তু তার চোখের জল and emotion, তার আবেগ, kept him for hours from sleeping, তাকে বহু ঘন্টা ঘুমোতে দিল না। Next morning, the watchman ran in with white pale faces, মানে পরের দিন সকালবেলায় ওয়াচম্যান মানে প্রহরী দৌড়াতে দৌড়াতে এলো তার বিবর্ণ মুখ নিয়ে। ওয়াচম্যান আছে, তার মানে অনেকগুলো হয়তো প্রহরী ছিল, তারা বিবর্ণ মুখ নিয়ে এলো। and told him, এবং তাকে এসে বলল, they had seen the man who lived in the lodge, তারা দেখেছে ওই লোকটিকে, যারা ওই লজের যে লোকটি লজের মধ্যে ছিল, climb out of the window, সে জানলার বাইরে দিয়ে বেরিয়ে কোথায়, মানে জানলার থেকে বেরিয়েছে, বেরিয়ে কি করেছে, ইনটু দ্য গার্ডেন, সেখান থেকে সে গিয়ে বেরিয়ে বাগানে নেমেছে, গো টু দ্য গেট, তারপরে সে গেটের কাছে গেছে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, তারপরে সে অদৃশ্য হয়ে গেছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ, ব্যাংকার সঙ্গে সঙ্গে ওই তার যে সার্ভেন্ট, তার যে চাকর বাকর, তাদেরকে নিয়ে লজে গেল। অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ দ্য প্রিজনার, এবং সেখানে গিয়ে তিনি নিশ্চিত হলেন যে প্রিজনার অর্থাৎ বন্দী পালিয়ে গেছে। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, অপ্রয়োজনীয় কথাবার্তা ওঠার আগেই সেগুলো থেকে দূরে থাকার জন্যে, হি টুক ফ্রম দ্য টেবল দ্য রাইটিং, টেবিল থেকে তিনি ওই লেখা চিঠিটা তুলে নিলেন, ইন হুইচ দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড, যেখানে ওই লক্ষ লক্ষ টাকা, 20 লক্ষ টাকা প্রত্যাখ্যান করার কথাটা বলা হয়েছিল। অ্যান্ড হোয়েন হি গট হোম, যখন তিনি ঘরে এলেন, লকড ইট আপ, তিনি দরজাকে বন্ধ করলেন। লকড ইট আপ মানে হচ্ছে এখানে এই চিঠিটাকে তিনি ঢুকিয়ে রাখলেন ইন দ্য ফায়ার প্রুফ সেফ, অর্থাৎ ওই অগ্নি নির্বাপিত, মানে যেটা আগুন লাগবে না আর কি, সেই আগুন লাগবে না এরকম একটা সিন্দুকের ভেতরে তার ওই চিঠিটাকে ঢুকিয়ে রাখলেন। যেন মনে হলো এই চিঠিটাই বোধহয় তার কাছে ওই 20 লক্ষ টাকার সমান। এত বড় একটা অনুভব যে বন্দি তাকে দিয়ে গেছিল, এইটাই তার জীবনের একটা সম্পদ হয়ে গেল, যার জন্য সেটাকে তিনি অত্যন্ত যত্ন করে ফায়ার প্রুফ সেফের মধ্যে ঢুকিয়ে রাখলেন, যে আর যাই নষ্ট হোক এই চিঠিটা নষ্ট হওয়া যাবে না। অর্থাৎ এই চিঠিটার মূল্য তার কাছে অনেক অনেক পার্থিব সম্পদের থেকে অনেক বেশি মূল্যবান। এই ছিল আজকের ভিডিও, দ্য বেট বাই অ্যান্টন চেকভ, যেটা WBCHSC পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রেসক্রাইব করা হয়েছে যে টেক্সট ফর ক্লাস 12 সেমিস্টার 3। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।